আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, একাডেমিক অ্যাকাউন্টিং এইড ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের সাথে খুচরা নগদান বই নিয়ে আলোচনা করব। খুচরা নগদান বই থেকে প্রায় প্রতি বছরই একটা সৃজনশীল প্রশ্ন এসে থাকে, তাই এই অঙ্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই জানতে হবে যে এই অঙ্কটি থেকে আমাদের কি শিখতে হবে। খুচরা নগদান বই থেকে আমাদের যা যা শিখতে হবে: খুচরা নগদান বহির্ভূত লেনদেন নির্ণয়, প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয়, প্রারম্ভিক খুচরা খরচের পরিমাণ নির্ণয়, অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই, খুচরা নগদান সংশ্লিষ্ট খতিয়ান এবং খুচরা নগদানের প্রয়োজনীয় জাবেদা। তো প্রথমেই আসো জেনে নেই খুচরা নগদান বই কি। ইংরেজিতে পেটি শব্দের অর্থ ছোট বা ক্ষুদ্র। ছোট অঙ্কের খরচগুলো যে বইতে লেখা হয় তাকেই খুচরা নগদান বই বা পেটি ক্যাশ বুক বলে। খুচরা নগদান বইকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়: সাধারণ খুচরা নগদান বই, বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, যদিও খুচরা নগদান বই 3 প্রকার, তবে এইচএসসি লেভেলে আমাদের শুধুমাত্র অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই নিয়েই প্রশ্ন হয়ে থাকে। তাই আমি আজকে তোমাদের সাথে শুধুমাত্র অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই নিয়ে আলোচনা করছি। অগ্রদত্ত খুচরা নগদান বই। ইমপ্রেসড শব্দটির অর্থ হলো আগাম। যে পদ্ধতি অনুসারে ছোট ক্যাশিয়ারকে নির্দিষ্ট সময়ের খুচরা খরচগুলো নির্বাহ করার জন্য পূর্ব নির্ধারিত পরিমাণ টাকা অগ্রিম প্রদান করা হয় এবং উক্ত সময়ান্তে তার ব্যয়কৃত টাকা পূরণ করে আবার প্রারম্ভিক তারিখে প্রদত্ত নগদ তহবিলের সমান করা হয়, তাকেই বলা হয় অগ্রদত্ত খুচরা নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব খুচরা নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেন সমূহ নিয়ে। তো আসো তোমাদেরকে বলে দিই কোন ধরনের লেনদেনগুলি খুচরা নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। খুচরা নগদান বইয়ে সাধারণত খুচরা খরচগুলোই হিসাবভুক্ত করা হয়। কোনো সাধারণ লেনদেন খুচরা নগদান বইয়ে হিসাবভুক্ত হবে না। এছাড়াও কিছু লেনদেন আছে যেগুলি প্রায় খুচরা নগদান বইয়ের অঙ্ক সমাধান করার সময় তোমরা পাবে। এমন একটি তালিকা দেখো, সেগুলো হলো: সকল অনগদ ও ধারে লেনদেন, নগদে পণ্য ক্রয় বিক্রয়, পুরাতন খবরের কাগজ বিক্রয়, পুরাতন কোনো স্থায়ী সম্পদ বিক্রয়, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে পণ্য উত্তোলন, বিনামূল্যে বা প্রচারের জন্য ভোক্তাদের মাঝে পণ্য বিতরণ, ব্যক্তিগত তহবিল হতে ব্যবসায়ের কোনো ব্যয় প্রদান করা হলে এবং অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা বা কুঋণ। এই লেনদেনগুলো উদ্দীপকে পেলেও তোমরা খুচরা নগদান বই প্রশ্নটি সমাধানের সময় খুচরা নগদান বইয়ে হিসাবভুক্ত করবে না, কেননা এগুলো খুচরা নগদান বইয়ে বসবে না। এগুলি সব সাধারণ লেনদেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে খুচরা নগদান বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেগুলো হলো খুচরা খরচের বিভিন্ন হিসাব খাত বা সম্ভাব্য শিরোনাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই তালিকাটা মুখস্থ করে নিতে পারো তাহলে খুচরা নগদান বই করার জন্য তোমাদের খুবই উপকার হবে, কারণ খুচরা খরচের শিরোনাম অনুযায়ী খরচগুলো হিসাবভুক্ত করতে হয়। এখানে দেখো, তোমাদের জন্য একটা তালিকা দিয়ে দিয়েছি। এখানে কোন কোন শিরোনামে কোন কোন খরচগুলো দেখাতে হবে তা লেখা আছে। প্রথমেই খেয়াল করো, দেখো ছাপা ও মণিহারি কলামে কোন কোন নামগুলি বসাতে হবে: মণিহারি দ্রব্য ক্রয়, কাগজ ও পেন্সিল, কালি ও পেন্সিল ক্রয়, ছাপা খরচ, মুদ্রণ খরচ, বাদাই খরচ, কলম ক্রয়, বলপেন ক্রয়, কার্বন কাগজ ক্রয়, রিবন ক্রয়।
আলপিন ক্রয়, খাম ক্রয়, কালি ও নিব ক্রয়, সাইন পেন ক্রয়, রাবারের গার্ডার, ডেস্ক ক্যালেন্ডার, পেন্সিল কাটার, রুলার বা স্কেল, ফাইল, ফটোকপি খরচ, লেমিনেটিং খরচ ইত্যাদি। এগুলো সব হলো ছাপা ও মনিহারি শিরোনাম। প্রিয় শিক্ষার্থীরা, লাইব্রেরি সংক্রান্ত যাবতীয় খরচগুলোই তোমরা ছাপা ও মনিহারি শিরোনামে দেখাবে। এরপরে দেখো দেয়া আছে ডাক ও তার। এই শিরোনামে যেগুলো বসবে সেগুলো হলো ডাক খরচ, টেলিগ্রাম, ডাক টিকিট, স্ট্যাম্প, তারবার্তা খরচ, পোস্টাল খরচ, কুরিয়ার খরচ, টেলিফোন বিল, মোবাইল বিল, ইমেল, ইন্টারনেট, ইনভেলপ বা খাম ইত্যাদি। এরপরে আছে আপ্যায়ন। এই শিরোনামে আপ্যায়ন খরচ, চা নাস্তা খরচ, চা, বিস্কুট ও চানাচুর ক্রয়, কোমল পানীয়, অতিথি আপ্যায়ন খরচ। সাধারণত অফিস ও ব্যবসায় প্রতিষ্ঠানের আপ্যায়ন বা নাস্তা বা খাবার সংক্রান্ত খরচাদি এই হিসাব খাতে দেখানো হয়। এরপর রয়েছে যাতায়াত। যাতায়াত শিরোনামে যাতায়াত খরচ, বাস ভাড়া, রিক্সা ভাড়া, ট্রেন ভাড়া, ট্যাক্সি ভাড়া, ভ্যান ভাড়া ইত্যাদি এগুলো বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অফিস কর্মচারীদের স্বল্প দূরত্বে নিয়মিত যাতায়াতের জন্য যে ভাড়া খরচ প্রদান করা হয় তা যাতায়াত খাতে দেখানো হয়। তারপরে আরেকটা শিরোনাম হলো কুলি ও বহন খরচ। এখানে কোন কোন খাতগুলি বসাতে হবে? বহন খরচ, পণ্য আনয়ন খরচ, কুলি খরচ, কুলি মজুরি ইত্যাদি। এরপরে বিবিধ খরচ, পিয়নকে বকশিস প্রদান, ভিক্ষুককে ভিক্ষা প্রদান, চাঁদা প্রদান, ধোপা খরচ, দান খয়রাত, প্যাকিং খরচ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এ খাতের আওতাধীন খরচগুলো সুনির্দিষ্ট করে বলা মুশকিল, তবে সমাধান শেষে নোট দেওয়া উত্তম। এরপরে সাধারণ খতিয়ান। অফিসে ব্যবহারের জন্য ছোটোখাটো কোনো সম্পদ ক্রয় করা হলে তা সাধারণ খতিয়ানে দেখানো হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা দেখতে পাচ্ছ খুচরা নগদান বই সংক্রান্ত জাবেদা দাখিলা। সাধারণত খ নাম্বারে খুচরা নগদান বই আসে এবং গ নাম্বারে হয় খতিয়ান আসবে, না হয় জাবেদা আসবে। তো খুচরা নগদান বইয়ের জন্য এই জাবেদাগুলোই নির্ধারিত থাকে। তো জাবেদাগুলো কি আসো দেখি। প্রথমেই আমরা হিসাবের শুরুতে প্রধান ক্যাশিয়ারের নিকট হতে নগদ বা ব্যাংকের মাধ্যমে যে টাকাটা পেয়ে থাকি তার জন্য একটা জাবেদা দিতে হয়। প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা খরচের টাকা প্রাপ্তির জাবেদাটা হলো খুচরা নগদান হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। যদি নগদে পাই তাহলে নগদান হিসাব ক্রেডিট, যদি চেকের মাধ্যমে পাই তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে আরেকটা জাবেদা দিতে হয়, সেটা হলো খুচরা খরচ পরিশোধের জন্য। খুচরা খরচ পরিশোধের জাবেদা হলো সকল খুচরা খরচের নাম হিসাবগুলোকে আমরা ডেবিট করব এবং খুচরা নগদান হিসাবকে ক্রেডিট করব। এরপরে মাসের শেষে বা অঙ্কের শেষে আমরা প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে খুচরা খরচের টাকাটা আবার অগ্রিম পুনরায় পেয়ে থাকি, তখন জাবেদা হবে খুচরা নগদান হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। এছাড়া যদি কোনো খুচরা সম্পদ ক্রয় করা হয় তো খুচরা সম্পদ হিসাবভুক্তকরণের জাবেদাটা হবে সংশ্লিষ্ট সম্পদের হিসাবকে আমরা ডেবিট করব এবং খুচরা নগদান হিসাবকে ক্রেডিট করব। এখন আমি তোমাদের সাথে খুচরা নগদান বই থেকে ক নম্বরে যে সকল প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো, যদি তোমার প্রশ্নে আসে প্রারম্ভিক খুচরা নগদ তহবিল নির্ণয় করো, তখন সব সময়ের জন্য আমরা অগ্রদত্ত টাকা থেকে অগ্রদত্ত টাকার পরিমাণ থেকে গত মাসে খুচরা খরচের পরিমাণটা বিয়োগ করব। খুচরা খরচের পরিমাণ, উদ্দীপকে অগ্রদত্ত টাকার পরিমাণ দেয়া থাকবে এবং গত মাসের খুচরা খরচের টাকা দেয়া থাকবে। অগ্রদত্ত টাকা থেকে গত মাসের খুচরা খরচ বিয়োগ করলে যে অ্যান্সারটা বের হবে সেটাই হবে প্রারম্ভিক খুচরা নগদ তহবিল। সকল অঙ্কের জন্য একই নিয়ম। যখন তোমাকে প্রারম্ভিক খুচরা নগদ তহবিল নির্ণয় করতে বলবে, এই দুটো তথ্য অবশ্যই তোমার উদ্দীপকে দেয়া থাকবে। এরপরে আরেকটা প্রশ্ন দেখো, যদি তোমাকে বলে খুচরা খরচের পরিমাণ নির্ণয় করো, তখন তুমি কিভাবে করবে? তখন তুমি
অগ্রদত্ত টাকার পরিমাণ থেকে প্রারম্ভিক নগদ তহবিল টাকা বিয়োগ করবে। তো অগ্রদত্ত টাকা থেকে প্রারম্ভিক খুচরা নগদ তহবিল বিয়োগ করলে যে উত্তরটা বের হবে সেটাই হবে তোমার খুচরা খরচের পরিমাণ। আবার যদি তোমার প্রশ্নে আসে অগ্রদত্ত টাকার পরিমাণ নির্ণয় করো, তখন তুমি কিভাবে করবে? তখন তুমি প্রারম্ভিক খুচরা নগদ তহবিল এর সাথে খুচরা খরচের পরিমাণ যোগ করে দিবে। তাহলেই যে যোগফলটা বের হবে সেটাই হবে তোমার অগ্রদত্ত টাকার পরিমাণ। এছাড়াও আরও একটি প্রশ্ন ক নম্বরে এসে থাকে, সেটা হলো খুচরা নগদান বহির্ভূত অথবা খুচরা নগদান বইয়ে আসবে না এমন দফা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো এখানে আমি খুচরা নগদান বইয়ে আসবে না এমন লেনদেনের একটা তালিকা লিখে দিয়েছি। এই লেনদেনগুলি খুচরা নগদান বইয়ে কখনোই অন্তর্ভুক্ত হবে না। এদের মধ্য থেকে তোমার উদ্দীপকের যেগুলো পাবে সেগুলো বসিয়ে যোগ করে দিবে। তোমার খুচরা নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেন নির্ণয় করা শেষ। আমি এখান থেকে দু একটা লাইন লিখে দিচ্ছি। যেমন মনে করো পুরাতন খবরের কাগজ বিক্রয়, পুরাতন খবরের কাগজ বিক্রয় অ্যামাউন্ট লিখবে, পুরাতন আসবাবপত্র বিক্রয়, পণ্য বিতরণ। যোগ করে দিবে, তোমার নগদান বই অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেন নির্ণয় করা শেষ হয়ে যাবে। তোমরা খুচরা নগদান বইয়ের সবগুলো ভিডিও দেখলে অবশ্যই নিজ যোগ্যতায় খুচরা নগদান বই উত্তর করতে পারবে এবং এইচএসসি পরীক্ষাতে একটা প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ। এখন তোমাদের সাথে আমি অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই নিয়ে আলোচনা করছি, তোমরা সবাই মনোযোগ দাও। খুচরা নগদান বই বিভিন্ন প্রকারের থাকলেও প্রধানত আমাদের এইচএসসি লেভেলে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই নিয়েই সকল প্রশ্ন হয়ে থাকে। তাই আমি আজকের ভিডিওতে তোমাদেরকে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত কিভাবে করে সেটা দেখানোর চেষ্টা করব। আমি আশা করছি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ নিজেই খুচরা নগদান বই প্রস্তুত করতে পারবে। খুচরা নগদান বই প্রস্তুত করার জন্য প্রথমেই আমি এইরকম একটা ছক আর্ট করে নিব। উপরে প্রতিষ্ঠানের নাম লিখে নিব, তারপর লিখব খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে। ছকের উপরে বাম পাশে অবশ্যই ডেবিট, ডান পাশে ক্রেডিট লিখতে হবে। তারপরে ছকের বাম পাশে একটা কলাম দিব প্রাপ্ত টাকা লেখার জন্য, সাথে দিব তারিখ, তার সাথে বিবরণ, তার সাথে ছোট্ট একটা ঘর দিব ভাউচার নং, যাকে সংক্ষেপে ভা নং লেখা হয়েছে, আর একটা ঘর দিব মোট প্রদান। এরপরে খুচরা খরচের বিভিন্ন হিসাব খাতগুলো লেখার জন্য এরকম অনেক বড় একটা স্পেস খালি রেখে দিবে প্রথমে। তারপরে এই মাঝখান থেকে দাগ দিয়ে 2 ভাগ করলাম। ভাগ করার পরে আমার উদ্দীপক দেখে এখানে কতগুলো হিসাব খাত হবে সেগুলো চিহ্নিত করে নিব। এই যে স্ক্রিনে তোমরা যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেন থেকে আমি আজকে তোমাদের অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত করে দেব। কয়টা হিসাব খাত হবে সেটা আমি এখানে লিখব। খুচরা খরচের বিশ্লেষণ। এরপরে উদ্দীপক দেখে এখানে কতগুলো হিসাব খাত আছে সেটা এঁকে নিব। আসো উদ্দীপকটা দেখি। প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে অগ্রদত্ত টাকা পূরণের জন্য চেক প্রাপ্তি, এর জন্য কোনো ঘর হবে না। কাগজ ও কলম ক্রয়, কাগজ ও কলমের জন্য হবে ছাপা ও মণিহারি। ডাক টিকিট ক্রয়, ডাক টিকিটের জন্য হবে ডাক ও তার।
আপ্যায়ন খরচ, এর জন্য আপ্যায়ন নামে একটা ঘর হবে। টেলিফোন বাবদ ব্যয়, এর জন্য ডাক ও তার নামে একটি ঘর হবে। পরিষ্কার পরিচ্ছন্ন বাবদ খরচ, এর জন্য বিবিধ নামে একটি ঘর হবে। বাস ভাড়া, এর জন্য যাতায়াত নামে একটি ঘর হবে। রিক্সা ভাড়া, এর জন্য যাতায়াত নামে একটি ঘর হবে। তাহলে উদ্দীপক অনুযায়ী আমাদের মোট 5টি হিসাব খাত হবে। আমরা এখন এখানে 5টা ভাগ করে নিব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে 5টা ঘরের নাম যে দিলাম, এটা কিভাবে দিলাম? এই যে এখানে যে একটা তালিকা দেখতে পাচ্ছ, এটা আমি আমার খুচরা নগদান বইয়ের প্রথম যে ভিডিওটি আছে সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে কোন খাতের আন্ডারে কোন কোন খরচগুলি বসাবো সেগুলি দেখো। ছাপা ও মণিহারি, ডাক ও তার, আপ্যায়ন, এরপর আছে যাতায়াত, পরে পোলিও বহন খরচ, বিবিধ খরচ এবং সাধারণ খতিয়ান। যে যে খাতগুলো আমরা উদ্দীপক দেখে চিহ্নিত করেছি সেই সেই খাতের নামগুলো আগে আমরা লিখে নিব। আমরা উদ্দীপক দেখে যে হিসাব খাতগুলো চিহ্নিত করেছিলাম সেই হিসাব খাতের নামগুলো লিখে নিলাম। এখন আমি আমার অঙ্ক শুরু করছি। দেখো, সাল ছিল কত? আমি আগে তারিখের কলামে সাল এবং মাসের নাম লিখে নিব। 2022 জুন মাসের অঙ্ক, জুনের 1 তারিখ। প্রিয় শিক্ষার্থীরা, মে মাসে অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল 2000 টাকা এবং খুচরা খরচ ছিল 1500 টাকা। অগ্রদত্ত টাকা থেকে খুচরা খরচ সম্পাদনের পর মনের কাছে যে পরিমাণ টাকা ছিল সেটা হলো প্রারম্ভিক খুচরা নগদ তহবিল। তো প্রারম্ভিক খুচরা নগদ তহবিলকে আমরা প্রথমে ব্যালেন্স বিডি দিয়ে লিখব। ব্যালেন্স বিডি লিখে প্রারম্ভিক খুচরা নগদ তহবিল 500 টাকা, সেটা আমরা মোট প্রাপ্তির ঘরে লিখব। প্রারম্ভিক খুচরা নগদ তহবিল 500 টাকা কিভাবে পেলাম? অগ্রদত্ত টাকা থেকে গত মাসের খুচরা খরচের পরিমাণ বাদ দিলে যে অ্যামাউন্টটা হাতে থাকে সেটাই হলো প্রারম্ভিক খুচরা নগদ তহবিল। আর প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের টাকা ব্যালেন্স বিডি নামে প্রাপ্তি ঘরে লিখতে হয়। আবার বিভিন্ন অঙ্কের মধ্যে তোমরা দেখবে যে নগদ তহবিল নামে একটা অ্যামাউন্ট দেওয়াই থাকে। যদি নগদ তহবিল নামে অ্যামাউন্ট দেওয়া থাকে সরাসরি, তখন সেই অ্যামাউন্টটাকে ব্যালেন্স বিডি নামে লিখতে হবে। এরপরে আবার জুন মাসের 1 তারিখ দিয়ে অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য খুচরা ক্যাশিয়ার গত মাসে যেই পরিমাণ টাকা খরচ করেছে সেই পরিমাণ টাকা প্রধান ক্যাশিয়ার আবার দিয়ে অগ্রদত্তর টাকা সমান করবে। অর্থাৎ প্রধান ক্যাশিয়ার গত মাসে যে খরচ হয়েছিল সেই টাকা এই মাসের 1 তারিখে পরিশোধ করবে। সেটা নগদেও পরিশোধ করতে পারে, চেকেও পরিশোধ করতে পারে। এখানে লেখা আছে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে অগ্রদত্ত টাকা পূরণের জন্য চেক প্রাপ্তি। যদি আমরা টাকা চেকে পাই তাহলে এখানে লিখব ব্যাংক হিসাব। আর যদি কিছু লেখা না থাকে তাহলে বুঝতে হবে সেটা নগদে পেয়েছি, অথবা যদি নগদ লেখাই থাকে তাহলে তো নগদ লেখাই আছে। তখন নগদান হিসাব লিখে প্রাপ্তি ঘরের টাকা লিখব যেই টাকাটা গত মাসে তারা খরচ করেছিল, অর্থাৎ 1500 টাকা। দেখো উপরে ডাকে লেখাই ছিল যে অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল 2000 টাকা এবং খুচরা খরচের পরিমাণ ছিল 1500। ওই অগ্রদত্ত টাকা 2000 থেকে 1500 খরচ করার পর যে 500 টাকা হাতে ছিল সেটাই নগদ তহবিল ছিল। আর সেটা প্রথমে আমরা ব্যালেন্স বিডি নামে লিখেছি প্রাপ্তির ঘরে। এরপরে যেই টাকা খরচ করেছিল গত মাসে সেটা চেকের মারফত আমরা এই মাসে পেয়েছি, এই জন্য ব্যাংক হিসাব লিখে প্রাপ্তির ঘরে লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই 1 তারিখের লেনদেনটা বসানো একটু ঝামেলা, এই জন্যই এখানে একটু সময় নিতে হয়। এটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো এরপরে বাকিগুলো বসানো কোনো ব্যাপারই না। এখন পরবর্তী তারিখগুলো পর্যায়ক্রমে আমি শেষ করছি, এগুলো খুব সহজেই শেষ হয়ে যাবে। জুনের 2 তারিখে লেখা আছে কাগজ ও কলম ক্রয়। কাগজ ও কলম ক্রয় কত টাকা করে? 300 টাকা। এই টাকার অ্যামাউন্টটাকে প্রথমে মোট প্রদান একবার বসাবো, তারপর কাগজ ও কলমের যে হিসাব খাত সেই হিসাব খাতে বসাবো। কাগজ ও কলমের হিসাব খাতটা হলো ছাপা ও মনিহারি, আমরা ছাপা ও মনিহারিতে বসাবো। এরপরে জুনের
5 ডাক টিকিট ক্রয়। ডাক টিকিট ক্রয় টাকা ছিল 140 টাকা, মোট প্রদান একবার বসাবো। আর ডাক টিকিটের জন্য কমন নাম হলো ডাক ওতার, সেখানে একবার বসাবো, ডাক ওতারে 140 টাকা বসাইলাম। তারপর 7 তারিখ, 7 তারিখে আছে আপ্যায়ন খরচ। আপ্যায়ন খরচের জন্য মোট প্রদান লিখবো, আপ্যায়ন খরচের টাকার পরিমাণ 350 টাকা। আর আপ্যায়নের জন্য আপ্যায়ন যে হিসাব খাতটা আছে সেখানে একবার বসাবো 350 টাকা। এরপরে 8 তারিখ, 8 তারিখে আছে টেলিফোন বাবদ ব্যয়। টেলিফোন বাবদ ব্যয় 280 টাকা, মোট প্রদান লিখবো 280 টাকা। টেলিফোনের জন্য হিসাব খাত হলো ডাক ও তার, সেই ডাক ও তারেও লিখবো 280 টাকা। এরপরে 15 তারিখ, 15 তারিখ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বাবদ খরচ। পরিষ্কার পরিচ্ছন্ন খরচ হলো 150 টাকা। পরিষ্কার পরিচ্ছন্নর জন্য হিসাব খাত হলো বিবিধ। বিবিধ কলামটা খুচরা নগদানের খরচের সবার ডান পাশে দিবে। এটা যদি আগেও থাকে শুধু বিবিধ কলামটা সবার শেষে দিবে, বাকিগুলো যেভাবে দাও কোনো সমস্যা নেই। 15 গেল, 22 আছে বাস ভাড়া বাবদ প্রদান। বাস ভাড়া প্রদান করেছি 200 টাকা। বাস ভাড়ার জন্য হিসাব খাত হলো যাতায়াত, এই যে যাতায়াতে বসাইলাম 200 টাকা। এরপরে আরেকটা আছে 28 তারিখ, 28 তারিখ আছে রিক্সা ভাড়া বাবদ প্রদান। রিক্সা ভাড়া প্রদান করেছি 250 টাকা। রিক্সা ভাড়ার জন্য হিসাব খাত হলো যাতায়াতে, যাতায়াত খাতেও দিলাম 250 টাকা। হিসাব খাতগুলো বসানোর পরে আমরা এখন যোগ বিয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা, খুচরা নগদান বইয়ের মেইন কাজই হলো এই যোগ বিয়োগটা সঠিকভাবে সম্পাদন করা। যোগ বিয়োগটা বুঝতে পারলেই তোমাদের খুচরা নগদান বইয়ে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। যোগ বিয়োগের জন্য প্রথমেই প্রাপ্ত টাকাগুলি আগে যোগ করতে হবে। 15,500 যোগ করলে হয় 2000, এই যে সেই 2000 লিখলাম, জেড টেনে দিব। এই 2000 টাকা প্রদান কলামের বক্সের নিচে লিখব 2000 টাকা, এখানেও জেড টেনে দিব। এরপর এই যে খরচগুলো করেছি সেই খরচগুলো সব যোগ করব। সবগুলি খরচ যোগ করলে খরচের যোগফল হয় 1670 টাকা। এই বক্সের একটু উপর দিকে চাপিয়ে লিখব 1670। আমি খরচ করতে পেয়েছিলাম কত, 2000 টাকা। খরচ করেছি কত, 1670। তো অগ্রদত্ত টাকা থেকে এই মাসের খুচরা খরচ যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কাছে 330 টাকা থাকবে। এই যে 330 টাকা আছে খুচরা খরচ করার পরে, এটাকে বলা হয় ব্যালেন্স সিডি। 330 বরাবর বিবরণের ঘরে লিখব ব্যালেন্স সিডি। আর ব্যালেন্স সিডির জন্য একটা তারিখ দিতে হবে। ব্যালেন্সের তারিখটা হবে যেই মাসের অঙ্ক সেই মাসের সর্বশেষ তারিখ। জুন মাসের সর্বশেষ তারিখ হলো 30 তারিখ, তাই এখানে দিব জুনের 30। অর্থাৎ ব্যালেন্স সিডি হয় যেই মাসের অঙ্ক সেই মাসের সর্বশেষ তারিখ, তাই জুনের 30 লিখেছি। এরপরে পরবর্তী মাসের 1 তারিখ লিখে, জুনের পরবর্তী মাসের নাম কি, জুনের পরবর্তী মাসের নাম হলো জুলাই। জুলাইয়ের 1 তারিখ লিখে ব্যালেন্স সিডিকে আমরা ব্যালেন্স বিডি বানাবো। ব্যালেন্স বিডি লিখে সিডিতে যে অ্যামাউন্ট ছিল 330 টাকা সেইটা আমরা প্রাপ্তি কলামে লিখব। এই ব্যালেন্স সিডির টাকা ব্যালেন্স বিডি করার পরে এইখানে যদি অঙ্ক শেষ করে ফেলি তাহলে এটা হবে সাধারণ খুচরা নগদান বই। আর একমাত্র একটা লাইন যদি আমরা অন্তর্ভুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। সেটা কি, আমরা যে অ্যামাউন্টটা গত মাসে খরচ করে ফেলেছি 1670 টাকা, সেই অ্যামাউন্টটা প্রথম কিসের কাছ থেকে আমরা আগেই নিয়ে নেই, তাহলে এটা হয়ে যায় অগ্রদত্ত পদ্ধতি। আর এইখানে আমি যদি
অঙ্কের শুরুতে টাকাটা নগদের মাধ্যমে নেই, তাহলে এইখানেও নগদের হিসাব লিখব, এইখানেও নগদের হিসাব লিখব। যেহেতু আমার আমি অঙ্কের শুরুতে চেকে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে টাকা পেয়েছিলাম, তার মানে বোঝা নিতে হবে যে আমি সবসময় চেকেই টাকা পাই। তাই এখানেও লিখব ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব লিখে গত মাসে যে অ্যামাউন্টটা খরচ করেছি আমরা 1670 টাকা, সেইটা প্রাপ্তি ঘরে লিখব। এই লাইনটাই হলো অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই এবং সাধারণ খুচরা নগদান বইয়ের মধ্যে পার্থক্য তৈরিকারী। অঙ্ক শেষ। এখন আমরা একটু যোগ বিয়োগ করব। প্রতি কলামের যোগফল নিচে নামাবো, নামে জেড টানতে হবে 150। প্রতি কলামের যোগফল নিচে জেড টেনে দিয়েছি। এবার এই যে খালি জায়গাটা এখানে লিখতে খ প্রি অর্থাৎ খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা। এরপর এই যে একটু খালি জায়গা রয়েছে সেখানে একটা মুখস্থ লাইন লিখতে হবে। সেটা কি? সেটা হলো প্রতি কলামের যোগফল সংশ্লিষ্ট খতিয়ানে ডেবিট করা হবে। এখন তোমাদের সাথে আমি খুচরা নগদান বই থেকে খতিয়ান প্রস্তুতকরণ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেন থেকে আমি খুচরা নগদান বইয়ের খতিয়ান প্রস্তুত করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত খ নম্বরে খুচরা নগদান বই প্রস্তুত করতে বলে এবং গ নম্বরে খতিয়ান প্রস্তুত করতে বলে। আমি উদ্দীপকটি থেকে এই যে খুচরা নগদান বইয়ের সমাধানটি তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হলো উদ্দীপকের খুচরা নগদান বইয়ের সমাধান। এই সমাধান থেকে আমি এখন তোমাদের খতিয়ান করে দেখাবো। খতিয়ান করার জন্য খুচরা নগদান বই থেকে আমি দেখব আমার কতগুলো হিসাব খাত হয়েছে। ছাপা, মনিহারি, ডাক ও তার, আপ্যায়ন, যাতায়াত এবং বিবিধ, আমার মোট 5টি হিসাব খাত হয়েছে। অর্থাৎ আমাকে 5টি খতিয়ান করতে হবে। এই জন্য আমি 5টি খতিয়ানের জেড ছক আট করে নিয়েছি। এখানে কতগুলো খতিয়ানের ছক আট করতে হবে কিভাবে বুঝবে? এই যে খুচরা নগদান বইটা প্রস্তুত করার পরে এখানে যতগুলো খরচের ঘর হবে ততগুলো খতিয়ান প্রস্তুত করতে হবে। আবার মাঝে মধ্যে প্রশ্নে নির্দিষ্ট করে উল্লেখ করা থাকে যে ছাপা, মনিহারি হিসাব ও ডাকতার হিসাব প্রস্তুত করো। অর্থাৎ তারাই দুই একটা খরচের নাম বলে দেয়, তখন যেই কয়টা বলবে ততগুলো খতিয়ানের ঘর করবে। আমি এখন নির্দিষ্ট না করে খুচরা নগদান বই যতগুলো হিসাব খাত আছে ততগুলো খতিয়ান করে দেখাচ্ছি। বিষয়টি খুবই সহজ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আশা করছি তোমরা বিষয়টা অতি সহজেই আত্মস্থ করতে পারবে। তো প্রথমে আমার কাজ হলো যতগুলো খরচ থাকবে ততগুলো খতিয়ানের ছক করে নেওয়া। আমার 5টা খরচ আছে, আমি 5টা খরচের ছক করে নিয়েছি। এরপর প্রত্যেকটা খরচের নাম ছকের উপরে আমি লিখে নিব। প্রথম খরচটি ছিল ছাপা ও মনিহারি হিসাব। তারপরে ছিল ডাক ও তার। তারপরে ছিল আপ্যায়ন হিসাব। তারপরে ছিল যাতায়াত হিসাব। সর্বশেষ ছিল বিবিধ খরচ হিসাব। আমার প্রথম কাজ ছিল খুচরা নগদান বই যতগুলো খরচের খাত ছিল অতগুলো খতিয়ানের ছক আট করে নিলাম। এরপরে প্রত্যেকটা খরচের নাম আমি উপরে লিখলাম। উপরে লেখার পরে এখন তারিখের কলামে সাল এবং মাসের শেষ তারিখ লিখব। সাল ছিল আমার অঙ্কের 2022, 2022, 2022, 2022, 2022। মাস ছিল জুন। যেই মাসের অঙ্ক থাকবে সেই মাসের সর্বশেষ তারিখ লিখবে। জুন 30, জুন 30, জুন 30। এরপর প্রত্যেকটার বিবরণে খুচরা নগদান হিসাব, খুচরা নগদান হিসাব, খুচরা নগদান হিসাব,
খুচরা নগদান হিসাব, খুচরা নগদান হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সবগুলোতে কেন আমি খুচরা নগদান হিসাব বসালাম, কোত্থেকে পেলাম এগুলো? আমি আমার খুচরা নগদান করে যে জাবেদা দাখিলার যে আলোচনাটা করেছিলাম, সেখানে খরচের জাবেদাটা ছিল সকল খুচরা খরচের নাম হিসাব ডেবিট এবং খুচরা নগদান হিসাব ক্রেডিট। আর তোমরা অবশ্যই সবাই জানো যে আমরা যার খতিয়ান করি তার বিপরীত নামটা লিখি। তাহলে যদি আমি জাবেদা করতাম তাহলে ছাপা ও মনিহার হিসাব ডেবিট হইতো, খুচরা নগদান হিসাব ক্রেডিট হইতো। ডাক ও তার হিসাব ডেবিট হইতো, খুচরা নগদান হিসাব ক্রেডিট হইতো। আপ্যায়ন খরচ হিসাব ডেবিট হইতো, খুচরা নগদান হিসাব ক্রেডিট হইতো। এভাবে প্রত্যেকটা খরচের নাম ডেবিট হইতো এবং বিপরীত দিকে অর্থাৎ ক্রেডিট দিকে খুচরা নগদান হিসাবই থাকতো। এই জন্য প্রত্যেকটা খরচের বিপরীতে খুচরা নগদান হিসাব হয়, তাই আমি প্রত্যেকটা কলামে খুচরা নগদান হিসাব লিখেছি। এখন প্রত্যেকটা খরচ খাতের যে যোগফলটা আছে সেই যোগফলটা বসাবো। সেই যোগফলটা কোথায় বসাবো? সেই যোগফলটা আমরা ডেবিট পাশে বসাবো। কেন ডেবিট পাশে বসাবো? যদি খেয়াল করো, দেখো খুচরা নগদান বইয়ের নিচে আমরা এই কথাটা কিন্তু লিখে থাকি সবসময় যে প্রতি কলামের যোগফল সংশ্লিষ্ট খতিয়ানে ডেবিট করা হবে। এই যে প্রত্যেকটা খরচের যোগফল সংশ্লিষ্ট কলামে অর্থাৎ সংশ্লিষ্ট খতিয়ানের কলামে ডেবিট পাশে বসবে। কেন? যদি আরো ডিটেলস বুঝতে চাই তার ব্যাখ্যা হলো, আমরা জানি যেই খরচের হিসাব করি তার বিপরীত নামটা বিবরণের ঘরে লিখতে হয়, কিন্তু টাকা লিখতে হয় ওই খরচের দিকেই, অর্থাৎ খরচের টাকা ডেবিটে থাকলে টাকা ডেবিটে বসবে, খরচের টাকা ক্রেডিটে থাকলে টাকা ক্রেডিটে বসবে। এই জন্য এখন আমি যোগফলগুলি সব ডেবিটে বসাবো। ডেবিটে বসাইলাম ও 300 টাকা জেরের ডেবিটে। ডাক ও তার ছিল 420 টাকা, 420 টাকা। 350 টাকা, 350 টাকা। 450, 450, 150, 150। শেষ। এখন তোমরা আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন জাবেদা সম্পর্কে জানবে। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণত খ নম্বরে আসে খুচরা নগদান বই এবং গ নম্বরে আসে খুচরা নগদান সংশ্লিষ্ট জাবেদা প্রস্তুত করো। এই যে স্ক্রিনে তোমরা একটি কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেন থেকে আমি এই যে খুচরা নগদান বইটি প্রস্তুত করেছি। এখন এই খুচরা নগদান বই থেকে আমি তোমাদেরকে জাবেদা করে দেখাবো। এই যে জাবেদা, আমি প্রথমে জাবেদার একটি ছক আর্ট করে নিলাম, আর এই যে সমাধানটি দেখতে পাচ্ছ, এই সমাধান থেকে আমি এখন জাবেদা করে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, খুচরা নগদান বইয়ের যদি জাবেদা খেয়াল করো, দেখো জাবেদা সাধারণত তিনটা হয়। একটা হবে প্রধান ক্যাশিয়ার কাছ থেকে টাকা প্রাপ্তির জন্য, আর একটা হবে খুচরা খরচ পরিশোধের জন্য, এবং মাস শেষে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে পুনরায় টাকা প্রাপ্তির জন্য আবার প্রথম জাবেদাটা রিপিট হয়। তো প্রথম তিনটা জাবেদা আমরা করব। আর যদি কখনো কোনো খুচরা নগদান বইয়ে খুচরা সম্পদ ক্রয় থাকে, তখন এই যে একটা এক্সট্রা জাবেদা হয়। তো আমি এখন আমার এই সমাধানটি থেকে তোমাদের জাবেদা করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, যখনই খুচরা নগদান বই নিয়ে জাবেদা করতে বলবে, তখন তোমরা তিনটা জাবেদা নিয়ে মাথা ঘামাবে। জাবেদা প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে তারিখের কলমে সাল এবং মাসের নাম লিখে নিলাম। মাসের 1 তারিখ দিয়ে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা খরচের টাকাটা যে আমরা পাই, তার জন্য প্রথম একটা জাবেদা লিখতে হয়। প্রথম জাবেদাটা হবে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে অগ্রদত্ত টাকা পূরণের জন্য চেক প্রাপ্তির জাবেদা। তো চেক প্রাপ্তির জাবেদা হবে খুচরা নগদান হিসাব ডেবিট, খুচরা নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে যেই পরিমাণ টাকা আমরা
প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে পাবো, সেটা অনেক অঙ্কে সরাসরি বলা থাকে যে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে টাকা প্রাপ্তি এত উল্লেখ করা থাকে, অথবা অনেক প্রশ্নেই সরাসরি বলা থাকে না। যেমন এই অঙ্কে বলা আছে, অঙ্কের শুরুতে অর্থাৎ অঙ্কের ডাকের মধ্যে যে খুচরা অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল 2000 টাকা, খুচরা খরচের পরিমাণ ছিল 1500, অর্থাৎ গতমান টাকা খরচ হয়ে যাবে, সেই পরিমাণ টাকা প্রধান ক্যাশিয়ার এই মাসের শুরুতে দিয়ে দিবে। এখানে কারণে লিখতে হবে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা খরচ পাওয়া গেল, প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে খুচরা খরচ পাওয়া গেল, বা শুধু খুচরা খরচ পাওয়া গেল, এটা কারণে লিখলেও হবে। সবসময় 1 তারিখে এই জাবেদাটাই হবে, এই যে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে টাকা পেলে খুচরা নগদান হিসাব ডেবিট, যদি নগদে আমরা টাকা পাই তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে, যদি চেকে আমরা টাকা পাই তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আমরা এই উদ্দীপকে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে অগ্রদত্ত টাকা পূরণের জন্য চেক পেয়েছিলাম, সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট করেছি। এরপর 2 নাম্বার জাবেদা হবে সবসময় এটাই যে খুচরা খরচ পরিশোধের জাবেদা, সকল খরচের নাম ডেবিট করবে এবং খুচরা নগদান হিসাব ক্রেডিট করবে। সকল খরচ বলতে বোঝানো হয়েছে এই যে খুচরা নগদান বইয়ের যতগুলি খরচের নাম আছে প্রত্যেকটা খরচের নাম ডেবিট করব এবং খুচরা নগদান হিসাব ক্রেডিট করব। আর এখানে তারিখ হবে ওই মাসের সর্বশেষ তারিখ অর্থাৎ জুনের 30। সকল খরচের নাম ডেবিট, খরচগুলো যা ছিল তা সব ডেবিট করছি। ছাপা ও মণিহারি, ডাকতার, সবগুলি খরচের নাম ডেবিট এবং খুচরা নগদান হিসাব ক্রেডিট। টাকা বসাবো প্রত্যেকটা কলমের যোগফলের টাকা, অর্থাৎ ছাপা মণিহারি 300, ডাকতার 420, আপ্যায়ন 350, যাতায়াত 450, বিবিধে 150, প্রত্যেকটা কলমের যোগফলের টাকা বসাবো। আর খুচরা নগদ হিসাবে ক্রেডিট হবে এই সবগুলি খরচের যোগফল, অর্থাৎ 1670 টাকা। কারণ লিখব খুচরা খরচ পরিশোধ। সর্বশেষ জাবেদা হবে আমরা যে এই মাসে খরচ করেছি সেই খরচের টাকাটা আবার আমরা অগ্রিম প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে নিব, অর্থাৎ প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে টাকা পাওয়ার জন্য যে প্রথম আমরা জাবেদাটা লিখেছিলাম সেইটা আবার লিখব, খুচরা নগদান হিসাব ডেবিট। আর যেহেতু আমরা চেকে টাকা পেয়েছি এই অঙ্কে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। যদি নগদে পেতাম তাহলে আমি লিখতাম নগদান হিসাব ক্রেডিট। গত মাসে যে অ্যামাউন্ট খরচ করেছিলাম সেই টাকাটা পাবো, অর্থাৎ 1670 টাকা পাবো। কারণ পুনরায় খুচরা খরচ প্রাপ্তি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুচরা নগদান বই থেকে জাবেদা প্রস্তুত করতে পারবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।